नवम श्रेणी विज्ञान विभागेर सुप्रिय शिक्षार्थीबृंद आमी क्लासेर शुरूतेई जानाई तोमादेरके आमार आंतरिक अभिनंदन और शुभेच्छा। आमी तोमादेर विषय शिक्षक मोहम्मद आब्दुल काय्यूम। आजके तोमादेर सामने एसेछि जीवविज्ञान क्लास निये। आमरा गत क्लासे আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের গঠন সম্পর্কে আমরা আলোচনা করেছি। এর আগের ক্লাসে আমরা কোষের ভূমিকা ক্লাস নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা সেই আলোচনা থেকে আমরা বলেছিলাম যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের যে তরল পদার্থ রয়েছে যাকে সাইটোপ্লাজম বলে, আর সেই সাইটোপ্লাজমকে আবৃত করে একটি পর্দা থাকে যাকে কোষ পর্দা বলে। এই কোষ পর্দাটি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় ক্ষেত্রেই রয়েছে। আমরা গত ক্লাসে আরো আলোচনা করেছি যে এই কোষ পর্দার বাহিরে উদ্ভিদ কোষের ক্ষেত্রে আরেকটি জড় প্রাচীর রয়েছে যাকে কোষ প্রাচীর বলে, যেটি প্রাণী কোষে নেই, তবে ব্যাকটেরিয়া এবং ছত্রাকে আছে, তবে তাদের গঠন একটু ভিন্ন। আমরা উন্নত উদ্ভিদ দেহের কোষ প্রাচীরের গঠন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা কোষ প্রাচীর অংশে চলে যাই। আমরা দেখো এখানে একটা প্রাণী কোষ দেখতে পাচ্ছি। দেখো প্রাণী কোষের কোষ পর্দার বাহিরে কিন্তু কোনো কোষ প্রাচীর নেই। এই কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য, কারণ কোষ প্রাচীরের উপস্থিতি দেখে উদ্ভিদ কোষ শনাক্ত করা যায়। উন্নত যে উদ্ভিদ কোষগুলো রয়েছে তার কোষ পর্দার বাহিরে পুরু সেলুলোজ নির্মিত, অনেক ক্ষেত্রে লিগনিন, সুবেরিন ইত্যাদি জড় রাসায়নিক পদার্থ নির্মিত যে মৃত প্রাচীর রয়েছে সেটাকে বলা হয় কোষ প্রাচীর। কোষ প্রাচীর কিন্তু কোষের একটা মৃত অংশ এবং এর প্রধান রাসায়নিক উপাদান কিন্তু সেলুলোজ। এছাড়াও হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন এই জাতীয় কিন্তু রাসায়নিক পদার্থ থাকে। আর আমরা বলেছিলাম যে ছত্রাক আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠন ও রাসায়নিক উপাদানগুলো একটু ভিন্ন। যেমন ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি। আমরা কিন্তু এখানে আলোচনা করব উদ্ভিদ কোষের কোষ প্রাচীর নিয়ে। তাহলে আমরা একটু ছবিতে যাই। এখানে দেখো শুধুমাত্র কোষ প্রাচীর অংশটা দেখানো হচ্ছে, আর এই যে ভেতরে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গাটাই হলো সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম, আর এর বাইরে এই পুরো অংশটাই কিন্তু কোষ প্রাচীর দেখানো হচ্ছে। আমি একে দেখাচ্ছি, দেখো এই এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত কিন্তু কোষ প্রাচীর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোষ প্রাচীরের গঠনকে আমরা বাহ্যিকভাবে দুটো অংশে ভাগ করে নেব। একটা হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর, আর একটা হলো গৌণ কোষ প্রাচীর বা সেকেন্ডারি সেল ওয়াল। প্রত্যেকটা কোষের কোষ প্রাচীরে প্রাথমিক ওয়াল থাকবে। সেই কোষটা যখন একটু বয়স্ক হয়ে যায় তখন সেকেন্ডারি ওয়াল তৈরি হয়। তবে কোনো কোনো কোষ আছে যাদের কোষ প্রাচীরে শুধু প্রাইমারি ওয়াল আছে, কোনো সেকেন্ডারি ওয়াল গঠিত হয় না, যেমন ভাজক টিস্যুর কোষ। এই ভাজক টিস্যুর কোষের যে কোষ প্রাচীর সেখানে শুধু প্রাইমারি ওয়াল আছে আর সেকেন্ডারি ওয়াল নেই। এখানে আমরা কিন্তু একটা কোষ দেখতে পাচ্ছি না, এখানে আমরা কিন্তু কয়েকটা কোষ দেখতে পাচ্ছি। যেমন আমি এটাকে ধরলাম, এটা একটা কোষ, এটা আরেকটা কোষ, এটা আরেকটা কোষ, এটা আরেকটা কোষ, এটাকে আমি 4 নাম্বার দিলাম, এটা আরেকটা কোষ, এটাকে আমি 5 নাম্বার দিলাম,
আর এই কোষটা হচ্ছে 6 নাম্বার কোষ। তাহলে এখানে কিন্তু আমি 6টা কোষের কোষ প্রাচীরের একসাথে থাকা অবস্থা আমি দেখতে পাচ্ছি। 6টা কোষ গায়ে গায়ে লেগে আছে, তাদের কোষ প্রাচীরটা কিভাবে অবস্থান করছে এখানে কিন্তু আমরা সেটাই দেখাচ্ছি। এবং আমরা কিন্তু বলেছি যে কোষ প্রাচীরের গঠন 2 ভাগে বিভক্ত, একটি হচ্ছে প্রাইমারি ওয়াল, আরেকটি হচ্ছে সেকেন্ডারি ওয়াল। প্রত্যেক কোষেরই কোষ প্রাচীরে প্রাইমারি ওয়াল থাকবে। যেমন এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা 1 নম্বর কোষের প্রাইমারি ওয়াল, এটা 2 নম্বর কোষের প্রাইমারি ওয়াল, এটা 3 নম্বর কোষের প্রাইমারি ওয়াল, এটা 4 নম্বর কোষের প্রাইমারি ওয়াল, এটা 5 নম্বর কোষের প্রাইমারি ওয়াল। আর এই যে দেখতে পাচ্ছ এইটা কিন্তু এখান থেকে শুরু করে দেখো, এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখো, এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা 6 নং কোষের কিন্তু প্রাইমারি ওয়াল, এটা হবে 6 নং কোষের প্রাইমারি ওয়াল। তাহলে আমরা কিন্তু সব কোষেরই কিন্তু আমরা কোষ প্রাচীরেরই কিন্তু আমরা প্রাইমারি ওয়াল পাচ্ছি। তাহলে এখানে কিন্তু 6টা কোষকে দেখানো হচ্ছে। আর এই যে প্রাইমারি ওয়ালটা, এটাই কিন্তু সেলুলোজ দিয়ে, হেমিসেলুলোজ দিয়ে মেইনলি গঠিত। এখানে কিন্তু এইটা কিন্তু 6 নম্বর কোষের কোষ প্রাচীরের প্রাইমারি ওয়াল, এটা কিন্তু 1 নম্বর কোষের কোষ প্রাচীরের প্রাইমারি ওয়াল। আবার আমি যদি এটাতে আসি, এটা কিন্তু 5 নম্বর কোষের কোষ প্রাচীরের প্রাইমারি ওয়াল, এটা কিন্তু 6 নম্বর কোষের কোষ প্রাচীরের প্রাইমারি ওয়াল। এরকম দেখো এই জায়গাটাতে আবার এটা হচ্ছে 4 নম্বর কোষের কোষ প্রাচীরের প্রাইমারি ওয়াল, এটা 6 নম্বর কোষের কোষ প্রাচীরের প্রাইমারি ওয়াল। তাহলে এই যে পাশাপাশি অনেকগুলো কোষ রয়েছে, এই কোষগুলোর যে প্রাইমারি ওয়াল, এই প্রাইমারি ওয়ালের মাঝে এই যে সাদা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মিডিল ল্যামেলা বা মধ্য পর্দা। মিডিল ল্যামেলা বা মধ্য পর্দা, এটা একটা মানে কানেক্টিং কম্পাউন্ড লেয়ার। এটা পেকটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। পেকটিক অ্যাসিড, পেকটেট লবণ, এই যে পেকটিক যৌগ, এই পেকটিক যৌগ দিয়ে কিন্তু এই মাঝের স্তরটা তৈরি, যার নাম মধ্য পর্দা, ইংরেজিতে বলে মিডিল ল্যামেলা। এই মধ্য পর্দা কিন্তু 2টা কোষের যে প্রাইমারি ওয়াল, সেটাকে কিন্তু আটকিয়ে রাখে। আমরা যদি পাশাপাশি এই পাশের ছবিটা দেখাই, দেখো এইটুকু কিন্তু একটা কোষের কোষ প্রাচীর, এটা কিন্তু আরেকটা কোষের কোষ প্রাচীর। এখানে কিন্তু লম্বচ্ছেদে 2টা কোষের কোষ প্রাচীর দেখানো হচ্ছে। আর এই 2টা কোষ প্রাচীরের মাঝে যে সাদা অংশ, এইটা কিন্তু মধ্য পর্দা, এটা কিন্তু মধ্য পর্দা। এই মধ্য পর্দা কিন্তু 2 কোষের কোষ প্রাচীরের প্রাইমারি ওয়ালকে কিন্তু আটকে রাখে। আর এখানে দেখো এই যে কালো পুরু যে স্তরটা দেখতে পাচ্ছ সাদা অংশের পরে, এটাই কিন্তু
এই কোষ প্রাচীরের প্রাইমারি ওয়াল, আমি যদি এটাকে 1 নাম্বার ধরি আর এটাকে 2 নাম্বার ধরি, তাহলে এইটা হচ্ছে 1 নাম্বার কোষ প্রাচীরের প্রাইমারি ওয়াল, কালো অংশটা লম্বা করে, আর এই যে লম্বা করে কালো অংশটা, এটা কিন্তু 2 নাম্বার কোষ প্রাচীরের প্রাইমারি ওয়াল। তাহলে পাশাপাশি অবস্থিত কোষ প্রাচীরের প্রাইমারি ওয়ালগুলো যুক্ত রেখেছে কিন্তু মিডিল ল্যামেলা। এবার আসা যাক সেকেন্ডারি ওয়াল বা গৌণ প্রাচীর। এই ছবিতে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার, এখানে কোনো গৌণ প্রাচীর দেখানো হয়নি, এখানে কোনো গৌণ প্রাচীর দেখানো হয়নি। শুধুমাত্র 6 নাম্বার কোষের গৌণ প্রাচীর দেখানো হয়েছে এবং এখানে একটু ভুল রয়েছে। সেই ভুলটা হলো যে এখানে প্রাইমারি ওয়ালটা স্পষ্ট না। আবার 2 রকম চিহ্নিত হয়ে গেছে, দেখো এইটাকে বলছে প্রাইমারি ওয়াল, আবার দেখো এইটাকে আবার এই জায়গায় চিহ্নিত করেছে বহিঃস্তর। গৌণ প্রাচীরের 3টা স্তর থাকে, এর সবচেয়ে বাইরের স্তর বহিঃস্তর, কাজে এই চিহ্নিতকরণটা ভুল রয়েছে। বরং আমরা কি করতে পারি, এখানে আরেকটা লেয়ার আমরা এঁকে দিতে পারি। এখানে এরকম ভাবে আমরা আরেকটা লেয়ার প্রাইমারি ওয়ালের ভিতরে আমরা এরকম ভাবে আরেকটা লেয়ার যদি আমরা এঁকে দেই, তাহলে কিন্তু ছবিটা ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা 6 নাম্বার কোষের এইটাকে আমরা বলবো প্রাইমারি ওয়াল, আর এইটাকে আমরা বলবো বহিঃস্তর, আর এই কালোটাকে আমরা বলবো অন্তঃস্তর, আর এই কালোটা আর এই লাল অংশের মাঝে এই অংশটাকে আমরা বলবো মধ্যস্তর। এই 3টা স্তর মিলে কিন্তু সেকেন্ডারি ওয়াল, এই 3টা স্তর মিলে কিন্তু সেকেন্ডারি ওয়াল। আর এই ছবিতে কোনো ভুল নাই, এই ছবিতে স্পষ্টই বোঝা যাচ্ছে, দেখো এটা 1 নাম্বার কোষ, এটা 2 নাম্বার কোষ, কাজে এটা 1 নাম্বার কোষের কোষ প্রাচীর, এটা হচ্ছে প্রাইমারি ওয়াল, এটা হচ্ছে প্রাইমারি ওয়াল। আর এই যে দেখো এখানে 3টা স্তর, দেখো এটা হলো বহিঃস্তর, এইটা মধ্যস্তর, আর এই পাশে আরেকটা স্তর হবে যেটা এই পাশের ছবিতে এঁকেছে কিন্তু এই পাশের ছবিতে আঁকেনি, এটা হলো অন্তঃস্তর। এই 3টা স্তরকে আমরা একত্রে বলবো গৌণ প্রাচীর। এই গৌণ প্রাচীর কোষ প্রাচীরের পুরুত্ব বৃদ্ধি করে, কোষ প্রাচীরের দৃঢ়তা বৃদ্ধি করে এবং গৌণ প্রাচীরটা মেইনলি লিগনিন, সুবেরিন এই জাতীয় রাসায়নিক পদার্থ তৈরি। যে কোষের কোষ প্রাচীরে এই গৌণ প্রাচীর যত পুরু, সেই কোষের স্ট্রেংথ তত বেশি। এবং আমরা যে মৃত কোষের কথা বলি, যে উদ্ভিদের দেহে অনেক মৃত কোষ আছে, যেমন স্ক্লেরেনকাইমা টিস্যু, এক ধরনের টিস্যুই আছে যে টিস্যুগুলো মৃত, যেমন স্ক্লেরেনকাইমা টিস্যু। এই মৃত টিস্যুর কোষ প্রাচীরগুলো কিন্তু তোমার এই লিগনিন, সুবেরিনস এগুলো দিয়ে কিন্তু তৈরি। হ্যাঁ, কোষ প্রাচীরে এই উপাদানগুলো যত বেড়ে যাবে, কোষ প্রাচীরের ভিতর দিয়ে বাহির থেকে বিভিন্ন পদার্থের যাতায়াত বাধাগ্রস্ত হবে। আর এই দুটো কোষ প্রাচীরকে কিন্তু যুক্ত করে রেখেছে এই যে মিডিল ল্যামেলা, যেটা পেকটিক যৌগ দিয়ে তৈরি। তাহলে তোমাদের বইতে যে একটু ভুল আছে, আমি সেই ভুলটাও তোমাকে দেখিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা যেটা আলোচনা করব প্রোটোপ্লাজম। তাহলে আমরা যদি উদ্ভিদ কোষে এবং প্রাণী কোষে যাই, তাহলে প্রাণী কোষে তো কোষ প্রাচীর নেই, কাজে এই পুরো জিনিসটাই প্রোটোপ্লাজম।
এই কোষ পর্দা থেকে শুরু করে একদম সেন্টার পর্যন্ত, একদম সেন্টার পর্যন্ত, এই যে দেখো কোষ পর্দা থেকে শুরু করে, প্রাণী কোষে যেহেতু কোষ প্রাচীর নেই, কাজেই কোষ পর্দা থেকে শুরু করে একদম সেন্টার পর্যন্ত পুরাটাই কিন্তু প্রোটোপ্লাজম। আর যেহেতু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, কাজেই তার কোষ প্রাচীরের নিচে যেখান থেকে কোষ পর্দা শুরু হলো সেখান থেকে শুরু করে এই কেন্দ্র পর্যন্ত এই পুরাটাই কিন্তু প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমের সংজ্ঞা হচ্ছে কোষ পর্দা দিয়ে আবৃত, কোষ পর্দা সহ কোষের ভিতরে যে জেলির মতো থকথকে উপাদান বিদ্যমান সেটাকে আমরা বলে থাকি প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মেইন অংশটা কিন্তু তোমার লিকুইড অংশ, যেটা সবচেয়ে বেশি পরিমাণে অবস্থিত। প্রোটোপ্লাজম কি নিয়ে তৈরি? প্রোটোপ্লাজম তিনটা অংশ নিয়ে তৈরি। এই যে বাইরে দেখতে পাচ্ছ কোষ পর্দা, এই যে আমি গোল একটা চিহ্ন দিয়ে দেখাইলাম, এই যে একটা দাগ দেওয়া পর্দা, এটা হলো কোষ পর্দা। এটা প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরের দিকের অংশ। তারপরে দেখো এই যে লিকুইড অংশ, যেটাকে বলা হয় সাইটোপ্লাজম। তারপরে এই যে নিউক্লিয়াস, এটা একটা অংশ। তাহলে প্রোটোপ্লাজম তিনটা অংশে বিভক্ত। এক নাম্বার হচ্ছে কোষ পর্দা, দুই নাম্বার হচ্ছে সাইটোপ্লাজম, আর তিন নাম্বার হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমরা এক এক করে আমরা এই আলোচনাগুলোতে চলে আসব। প্রথমে আমরা আলোচনা করব কোষ পর্দা নিয়ে। কোষ পর্দা প্রাণী কোষের সবচেয়ে দেখো বাইরের আবরণ। উদ্ভিদ কোষের বেলায় বলতে পারি যে কোষ প্রাচীরের নিচে সাইটোপ্লাজমকে ঘিরে, আর প্রাণী কোষের বেলায় বলতে পারি কোষ পর্দা কোষ সাইটোপ্লাজমের বাহিরে, সবচেয়ে বাহিরে যে জেলির মতো যে আবরণটি রয়েছে, জীবন্ত যে আবরণটি রয়েছে, এটাই হলো কোষ পর্দা। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের নিচে সাইটোপ্লাজমকে ঘিরে এবং প্রাণী কোষের সাইটোপ্লাজমকে ঘিরে সবচেয়ে বাইরে জেলির মতো যে জীবন্ত আবরণটি বিদ্যমান, সেটি হচ্ছে কোষ পর্দা, প্রোটোপ্লাজমের একটি অংশ। তাহলে আমরা এই কোষ পর্দার গঠনটা আমরা একটু জানব। দেখো এখানে কোষ ঝিল্লির কিছু অংশকে এখানে দেখানো হচ্ছে, এবং এখানে যেটা দেখানো হয়েছে এটা প্রাণী কোষের কোষ ঝিল্লির কিছু অংশ। আমরা কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে তার জায়গায় জায়গায় এরকম কোষ পর্দার আঙ্গুলের মতো আমরা অভিক্ষেপ দেখতে পাই, যেটাকে মাইক্রোভিলি বলে। বহু বচনে মাইক্রোভিলি বলে, আর এক বচনে মাইক্রোভিলাস বলে। স্থানে স্থানে সেই কোষ পর্দাটা ভেতরের দিকে একদম ঢুকে গিয়ে একটা ফাঁকা জায়গা তৈরি করেছে, একটা ফাঁকা নালীর মতো স্থান তৈরি করেছে, যেটাকে আন্তঃকোষীয় স্থান বলে। অর্থাৎ এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা আরেকটা কোষ। তার মানে দেখো এই 1 এবং 3 নম্বর কোষের দেখো মাঝে এই কোষ পর্দা একটা নালীর মতো ফাঁকা জায়গা তৈরি করেছে। আবার 1 আর 2 নম্বর কোষের মাঝে দেখো কোষ পর্দা যে ফাঁকা জায়গা তৈরি করেছে, আমরা এটাকে আন্তঃকোষীয় স্থান বলি। এই আন্তঃকোষীয় স্থান উদ্ভিদ কোষের ক্ষেত্রেও আছে, তবে সেটা বড় বড়। আর প্রাণী কোষের আন্তঃকোষীয় স্থান আর উদ্ভিদ কোষের আন্তঃকোষীয় স্থানের সাথে পার্থক্য হলো যে উদ্ভিদ কোষের আন্তঃকোষীয় স্থান ফাঁকা থাকতে পারে, কিন্তু প্রাণী কোষের আন্তঃকোষীয় স্থান টিস্যু রস দিয়ে পূর্ণ থাকে। আর এই কোষ পর্দাটি এটি প্রোটিন এবং লিপিড দিয়েই মূলত তৈরি। এছাড়া এখানে অল্প কিছু পরিমাণে কার্বোহাইড্রেট, কোলেস্টেরল এই জাতীয় রাসায়নিক পদার্থ আছে, এবং এরা 2 স্তর বিশিষ্ট। এরা 2 স্তর বিশিষ্ট। এদের আরও কিছু নাম আছে, যেমন কোষ ঝিল্লি, প্লাজমালেমা, অর্ধভেদ্য পর্দা।
এই ঝিল্লিটাকে অর্ধভেদ্য পর্দা বলে। এ কারণেই বলে যে এই পর্দার ভিতর দিয়ে পানি কিন্তু ঢুকতে পারবে ইজিলি, পানি কিন্তু ঢুকতে পারবে ইজিলি, কিন্তু কোনো দ্রব্য এই পর্দার মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ঢুকতে পারবে না। এই জন্য কিন্তু এটাকে অর্ধভেদ্য কিন্তু পর্দা বলে, যে এর ভিতর দিয়ে পানি কোনোরূপ শক্তি প্রয়োগ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে এন্ট্রি নিতে পারে, কিন্তু কোনো লবণ ঢুকতে পারে না। এই জন্য একে অর্ধভেদ্য পর্দা বলা হয়। আবার কোষ প্রাচীরের ক্ষেত্রে আমরা দুটো নেচার দেখি। যদি কোষ প্রাচীরটা সেলুলোজ দিয়ে তৈরি হয় তাহলে সেটা ভেদ্য, অর্থাৎ তার ভিতর দিয়ে লবণ পানি দুটোই স্বতঃস্ফূর্তভাবে ঢুকতে পারে। আবার যদি কোষ প্রাচীরটা লিগনিন দিয়ে তৈরি হয় বা সুবেরিন দিয়ে তৈরি হয় তাহলে সেটা অভেদ্য, ওর ভিতরে পানি এবং লবণ কোনোটাই ঢুকতে পারে না। কাজে কোষ পর্দা সবসময় অর্ধভেদ্য, কিন্তু কোষ প্রাচীর ভেদ্য হতে পারে, অভেদ্যও হতে পারে। কোষের সাইটোপ্লাজমের ভিতরে বাহিরে বিভিন্ন পদার্থের যাতায়াত করা, এটা কোষ পর্দার একটি প্রধান কাজ। আর উদ্ভিদ কোষের কোষ পর্দার প্রাণী কোষের কোষ পর্দার মধ্যে আরেকটা পার্থক্য হলো যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই মাইক্রোভিলাই তৈরি হয় না, কিন্তু প্রাণী কোষের কোষ পর্দায় বাইরের দিকে অবস্থিত, এর বাইরে তো কোনো প্রাচীর নেই, হ্যাঁ, এই জন্য তারা প্রচুর পরিমাণে মাইক্রোভিলাই তৈরি করে। মাইক্রোভিলাই তৈরি করে তাদের ক্ষেত্রফল বেড়ে যায়, তাদের ক্ষেত্রফল বাড়ে, তাদের ক্ষেত্রফল বেড়ে যায়, যে কারণে বিভিন্ন পদার্থ বেশি বেশি করে প্রবেশ করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা কোষ প্রাচীরের গঠন এবং কোষ পর্দার গঠন তোমরা মোটামুটি বুঝেছ। একটু যদি বাসায় বইটা ভালো করে পড়ো তাহলে বুঝে যাবা। এবার আসো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে আমরা আবার আগের জায়গায় ব্যাক করি। এই যে আমরা কোষটাতে আসলাম, দেখো এই কোষের এটি একটি প্রাণী কোষ, সবচেয়ে বাইরের আবরণ হলো কোষ পর্দা, আর এর নিচেই কিন্তু থাকে সাইটোপ্লাজম। আমরা কিন্তু বলেছি প্রোটোপ্লাজম তিনটা অংশে বিভক্ত। এক নাম্বার হচ্ছে কোষ পর্দা, দুই নাম্বার হচ্ছে সাইটোপ্লাজম, তিন নাম্বার হচ্ছে নিউক্লিয়াস। কাজেই এখন আমরা দুই নাম্বার অংশে আসব, সেটি হচ্ছে সাইটোপ্লাজম। কোষ পর্দা দিয়ে আবৃত কোষের অভ্যন্তরে যে জেলির মতো তরল পদার্থ বিদ্যমান তাকেই আমরা বলবো সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমকে আমরা দুটো অংশে ভাগ করব। একটা হলো মাতৃকা বা ম্যাট্রিক্স, একটা হচ্ছে মাতৃকা বা ম্যাট্রিক্স, আরেকটা হলো অঙ্গাণু সমূহ, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে আবারও বলছি, সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত, তরল অংশ ম্যাট্রিক্স আর তার মধ্যে অবস্থিত বিভিন্ন দানার মতো অঙ্গাণু সমূহ, যাদেরকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলে। কোষের সাইটোপ্লাজমে এই মাতৃকার মধ্যে গোলজি বস্তু, সেন্ট্রোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, এই ধরনের অঙ্গাণু এই সাইটোপ্লাজমের মধ্যে থাকে। তা আমরা প্রথমে মাতৃকা নিয়ে আলোচনা করব, এরপরে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব। মাতৃকা হচ্ছে যে সাইটোপ্লাজমের তরল অংশ, যেখানে বিভিন্ন ধরনের জৈব অজৈব পদার্থ অবস্থান করে, যার বেশিরভাগ অংশই হলো পানি, অর্থাৎ দ্য লিকুইড অফ সাইটোপ্লাজম ইজ কল্ড ম্যাট্রিক্স বা মাতৃকা। আর এই মাতৃকার মধ্যে যে বিভিন্ন দানার মতো গঠনটা রয়েছে আমরা সেটাকে বলি অঙ্গাণু।
সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। উদ্ভিদ এবং প্রাণী কোষে বিভিন্ন ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে। এর মধ্যে কতগুলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে যেগুলো উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই আছে, আবার কতগুলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যারা কেবল হয় উদ্ভিদ কোষে আছে নতুবা প্রাণী কোষে আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্ন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আলোচনাকালে আমরা এই তথ্যগুলো আমরা দিয়ে দিব যে কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোন ধরনের কোষে আছে। এবং এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ঝিল্লি দিয়ে আবৃত আছে, আবার ঝিল্লিবিহীন। দুই রকম সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে। যেমন আমরা যদি রাইবোজোমের কথা বলি, আমরা যদি সেন্ট্রিওলের কথা বলি, এরা কিন্তু ঝিল্লিবিহীন, অর্থাৎ এই ধরনের অঙ্গাণুর চারিদিকে কোনো ঝিল্লি নেই। আবার আমরা মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, লাইসোজোম এই ধরনের অঙ্গাণুর কথা যদি বলি, তাহলে কিন্তু তাদের চারিদিকে আবরণ রয়েছে, অর্থাৎ আবরণ দিয়ে আবৃত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে বলে আবরণীযুক্ত অঙ্গাণু, আর আবরণবিহীন অঙ্গাণুগুলোকে বলা হয় আবরণীবিহীন অঙ্গাণু। আমরা প্রথমে আলোচনা করব আবরণীযুক্ত অঙ্গাণু নিয়ে। এই আবরণীযুক্ত অঙ্গাণুকে আবার আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, যে তাদের চারিদিকে যে আবরণটা রয়েছে এই আবরণটা এক স্তর বিশিষ্ট, তার একটা আবরণ না দুইটা আবরণ। আমি কথাটা আবারও বলছি যে আবরণীযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আবার দুই ভাগে বিভক্ত। একটি হলো এক আবরণী বিশিষ্ট অঙ্গাণু, আর একটা হলো দুই আবরণী বিশিষ্ট অঙ্গাণু। দুই আবরণী বিশিষ্ট অঙ্গাণু রয়েছে দুটি, একটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর এক আবরণী বিশিষ্ট অঙ্গাণু হচ্ছে লাইসোজোম, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো। তাহলে প্রথমে আমরা আলোচনা করব দ্বি আবরণী বিশিষ্ট সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। দ্বি আবরণী বিশিষ্ট সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আর তার একটি উদাহরণ হলো মাইটোকন্ড্রিয়া, আর একটি হলো ক্লোরোপ্লাস্ট। আমরা প্রথমে মাইটোকন্ড্রিয়া আলোচনা করব। মাইটোকন্ড্রিয়া এটি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটো কোষেরই সাইটোপ্লাজমে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং মাইটোকন্ড্রিয়া দুটি আবরণ দিয়ে আবৃত, যার প্রতিটি আবরণ দুই স্তর বিশিষ্ট। কথাটা আমি ক্লিয়ার করে বলছি, যেটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হয়, সেটা হলো যে মাইটোকন্ড্রিয়া এমন একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেটা দুইটা আবরণ দিয়ে আবৃত, আর প্রতিটা আবরণের কিন্তু আবার দুইটা স্তর রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে মাইটোকন্ড্রিয়া দ্বি আবরণী বিশিষ্ট অঙ্গাণু। আর আমি যদি স্তরের কথা বলি তাহলে চারটা স্তর থাকবে, চারটা স্তর থাকবে। তাহলে এই যে তোমার বইয়ের সাথে আমার বক্তব্যের একটু কনফ্লিক্ট হচ্ছে, হ্যাঁ, বইতে স্তর এবং আবরণ এই দুটো কথাকে অনেক ক্ষেত্রে এক করে ফেলা হয়েছে। যেমন বলছে এটি দুই স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে এটি ঘেরা, কথা ঠিক আছে, যে এর দুইটা আবরণী প্রতিটাই হলো দুইটা স্তর দিয়ে ঘেরা, এবং এই দুইটা আবরণের একটা বাইরে যেটাকে বহিঃপর্দা বলি, একটা ভিতরে যেটাকে আমরা অন্তঃপর্দা বলি। সেই অন্তঃপর্দাটি, এখানে ভিতরের স্তর কথাটা না বলে এখানে বলতে হবে ভিতরের পর্দাটি।
কাজে স্তর শব্দটা এখানে বাদ যাবে, এখানে হবে ভিতরের পর্দাটি ভিতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো কতগুলো অভিক্ষেপ তৈরি করে, যাদেরকে ক্রিস্টি বলে। আমি একটু ছবিতে যাই, একটু খেয়াল করে দেখো, এটা একটা মাইটোকন্ড্রিয়া। এরা গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার, তারকা আকৃতির, নানা ধরনের হতে পারে। হ্যাঁ, এখানে দেখো, এটা একটা মাইটোকন্ড্রিয়ার ত্রিমাত্রিক ছবি, এটাও মাইটোকন্ড্রিয়ার ত্রিমাত্রিক ছবি, আর এটা একটা লম্বচ্ছেদের ছবি। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বহিঃপর্দা বা বহিঃঝিল্লি। পর্দা যে শব্দ, ঝিল্লিও সেই শব্দ। আর এই যে ভেতরে লাল কালারটা দেখতে পাচ্ছ, গোলাপি কালারটা, এটা অন্তঃপর্দা, অন্তঃঝিল্লি। কিন্তু প্রতিটা ঝিল্লির মধ্যে দুইটা স্তর রয়েছে। এখানে ওই দুইটা স্তর আলাদা করে দেখানো হচ্ছে না, ওখানে দুইটা স্তরকে এক করে একটা আবরণই দেখানো হচ্ছে। কাজেই দেখো ভিতরের ঝিল্লিটি দেখো, এই যে ভেতরের ঝিল্লিটি দেখো, ভেতরের দিকে ভাঁজ হয়ে এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করেছে, এই আঙ্গুলের মতো অভিক্ষেপগুলোকে বলা হয় ক্রিস্টি। আর দেখো বাইরের ঝিল্লিটা কিন্তু মসৃণ, ওরা কিন্তু ভেতরের দিকে বা বাইরের দিকে কোনো দিকেই কিন্তু কোনো আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করেনি। ওরা বাইরে এবং ভিতরে কোনো দিকেই কোনো আঙ্গুলের মতো অভিক্ষেপ বা ক্রিস্টি তৈরি করেনি। তাহলে আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। আর এই যে দেখো, ক্রিস্টির গায়ে আমরা কতগুলো বস্তু দেখতে পাচ্ছি, এই বস্তুগুলোকে বলা হয় অক্সিজম। এগুলোকে বলা হয় অক্সিজম। আমি যদি একটা অক্সিজম দেখাই, তাহলে একটা অক্সিজমের এরকম হেড আছে, মাথার মতো একটা অংশ আছে যেটাকে মস্তক বলে, তারপরে এরকম গলার মতো একটা অংশ আছে যেটাকে বোটা বলে, বৃন্ত বলে, আর নিচের দিকে একটা ভিত্তি আছে, একটা প্লেটের মতো অংশ আছে যাকে ভিত্তি বা বেজ বলে। তাহলে এই যে দেখো, বোটাযুক্ত একটা গোলাকার বা ডিম্বাকার যে অঙ্গ তুমি দেখতে পাচ্ছ, এটাই হলো অক্সিজম। এখানে এই যে এক একটা যে ক্রিস্টির গায়ে যেটা দেখতে পাচ্ছ বোতামের মতো, এটাই হলো সেইটা। কিন্তু তুমি যদি সেই একটা অক্সিজমকে বড় করে দেখো, তাহলে এরকম তিনটা অংশ দেখতে পাবা, মস্তক, বৃন্ত আর হলো ভিত্তি। আর দেখো অন্তঃপর্দা দিয়ে তার ভিতরে যে আমরা হলুদ কালারের যে লিকুইড দেখতে পাচ্ছি, এটার নাম ম্যাট্রিক্স। এটার নাম ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সের মধ্যে প্রচুর এনজাইম আছে, শ্বাসকার্যে অংশ নেয় এমন এনজাইম রয়েছে। একটা কোষের যত শক্তি দরকার হয়, তার ম্যাক্সিমাম শক্তি তৈরি হয় শ্বসন ক্রিয়ার মাধ্যমে এই মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে। তাহলে একটা কোষের যাবতীয় কাজের জন্য যত শক্তি দরকার হয়, তার ম্যাক্সিমাম শক্তি তৈরি হয় এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে। আর কোষকে তো জীবকোষের, জীবদেহের গঠন ও কাজের একক বলে। কোটি কোটি এই কোষ মিলেই তো জীবদেহ গঠিত। কাজেই কোষের শক্তির সোর্স যদি মাইটোকন্ড্রিয়া হয়, তাহলে জীবের দেহের শক্তির সোর্স তো মাইটোকন্ড্রিয়াই। কাজে আমরা কথা বলছি, হাত নড়াচড়া করছি, শব্দ করছি, শুনছি, এই যে আমার হার্ট চলছে, লাঞ্চ চলছে, আমাদের বডি যে নানাবিধ কাজ করছে, এজন্য শক্তি ব্যয় হচ্ছে। সেই শক্তিটা আসছে কোত্থেকে? সেটা আসছে মাইটোকন্ড্রিয়া থেকে। মাইটোকন্ড্রিয়া থেকে কোষ সেটা সংগ্রহ করছে, আর অনেকগুলো কোষ থেকে টিস্যু সংগ্রহ করছে, আর অনেকগুলো টিস্যু থেকে একটা অঙ্গ সংগ্রহ করছে, আর একটা অঙ্গ তো নানা ধরনের কাজ করছে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলে বা শক্তিঘর বলে। আমরা বলছি যে মাইটোকন্ড্রিয়াতে
সবাত শ্বসন ক্রিয়া ঘটে। আর এই সবাত শ্বসন ক্রিয়া 4টা ধাপে বিভক্ত: গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেফ চক্র আর ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এই 4টার মধ্যে এই গ্লাইকোলাইসিসটা বাদ দিয়ে আর বাকি 3টাই কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন আমরা আলোচনা করলাম এবং এদের কাজ নিয়ে আমরা আলোচনা করলাম। তবে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমাদের আরও কিছু কথা বলার আছে। সেটা হলো যে এটা কিন্তু কেবল থাকে প্রকৃত কোষে, আদি কোষে কিন্তু কোনো মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলজি বডি এগুলো কিন্তু থাকে না। যে কথাটা কিন্তু আমি আবার বলছি, তবে এটা বলার দরকার ছিল না, কারণ এই কথাগুলো আমি আগেই বলেছি যে আদি কোষে শুধুমাত্র রাইবোজোম নামক আবরণীবিহীন অঙ্গাণু থাকে, সেখানে কোনো আবরণীযুক্ত অঙ্গাণু থাকে না, সেটা এক আবরণী হোক আর দ্বি আবরণী হোক। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আমরা আলোচনা করেছি। এবার আমরা একটু প্লাস্টিড নিয়ে আমরা কথা বলবো। প্লাস্টিড এটি উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। এটি কেবল উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে এটি থাকে না। উদ্ভিদ কোষের যে অংশটা রঙিন সেই অংশে যেমন প্লাস্টিড থাকে, আবার যে অংশ রঙিন না সে অংশেও কিন্তু প্লাস্টিড থাকে। এই যে গাছের পাতা সবুজ, গাছের ফুল ফল নানান রঙের হয়, এই রং হওয়ার পিছনে দায়ী কিন্তু এই প্লাস্টিড। তোমরা জানো যে গাছের সবুজ অঙ্গ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে থাকে। কাজে পাতা হলো গাছের খাদ্য তৈরির কারখানা। গাছের খাদ্য তৈরির কারখানা হলো পাতা। তো গাছের এই যে বর্ণ, সবুজ হোক, হলুদ হোক, কমলা হোক, লাল হোক, যে বর্ণই হোক না কেন, এই বর্ণময়তার জন্য দায়ী কিন্তু প্লাস্টিড। এজন্য প্লাস্টিড কিন্তু উদ্ভিদের একটা অনন্য বৈশিষ্ট্য। এটি উদ্ভিদ কোষ ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আর এই প্লাস্টিড কিন্তু 3 রকম: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এবং এই প্লাস্টিডও কিন্তু দ্বি আবরণী বেষ্টিত অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়ার মতো কিন্তু এরও 2টা আবরণ আছে, বহিঃপর্দা বা বহিঃঝিল্লি আর অন্তঃঝিল্লি। আবার তাদেরও কিন্তু প্রত্যেকটা ঝিল্লির 2টা স্তর আছে। একটা কথা বারবার বলবো না, ঝিল্লি বা আবরণ মানেই দ্বিস্তরী, সেটা যেখানেই থাক। একটা ঝিল্লি মানেই সেখানে 2টা স্তর রয়েছে। তাহলে প্লাস্টিড 3 রকম: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। আমরা প্রথমে আলোচনা করব ক্লোরোপ্লাস্ট নিয়ে। এটা সবুজ রঙের প্লাস্টিড। এটা কোনো অঙ্গে যদি বেশি থাকে তাহলে ওই অঙ্গটা সবুজ হবে। যেমন গাছের পাতা, ফুলের বৃতি, আবার অনেক গাছের কাণ্ড, আবার যেমন কাঁচা আম কাঁচা অবস্থায় সবুজ হয়, তখন ক্লোরোপ্লাস্ট থাকে। আর এই ক্লোরোপ্লাস্টের মধ্যে যে প্রধান রঞ্জক পদার্থ থাকে তাকে ক্লোরোফিল বলে। ক্লোরোপ্লাস্টের মধ্যে যে প্রধান রঞ্জক পদার্থ থাকে তাকে ক্লোরোফিল বলে। সেই ক্লোরোফিলই সূর্যের আলোক শক্তিকে ধরে এনে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে গাছ থেকে পানি নিয়ে পানি আর কার্বন ডাই অক্সাইডের সমন্বয় ঘটিয়ে
তারা গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে। এই জন্য ক্লোরোপ্লাস্টকে আমরা খাদ্য তৈরির রান্নাঘর বলে থাকি। রান্নাঘরে যেমন বিভিন্ন উপাদান মিলে একটা খাদ্য তৈরি করা হয়, এখানেও পানি, কার্বন ডাইঅক্সাইড মিলে সূর্যের আলোর উপস্থিতিতে সেখানে গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করা হয়। এবং এই যে ক্লোরোপ্লাস্ট যে খাদ্য তৈরি করে, সেই খাদ্যের উপরই কিন্তু পৃথিবীর সমস্ত জীবকুল নির্ভরশীল। এই পৃথিবীর কেউ কিন্তু নিজে কোনো খাদ্য তৈরি করতে পারে না। এখানে খাদ্য তৈরি বলতে বোঝাচ্ছি খাদ্য রান্না করা না। রান্না করা মানে তো বিভিন্ন উপকরণ মিলে একটা সুস্বাদু, একটা ভক্ষণযোগ্য উপাদানে পরিণত করাটা হলো রান্না করা। আর খাদ্য তৈরি হলো যে কোনো খাদ্যই ছিল না, ভিন্ন উপাদান ছিল যেটা খাবার উপযোগী নয়, সেটাকে কম্বাইন করে যদি একটা উপযোগী উপাদান তৈরি করে, যে ভক্ষণ উপযোগী উপাদান তৈরি করে, সেটা হলো খাদ্য। গ্রিন প্ল্যান্ট ক্যান ফুড থ্রু ফটোসিনথেসিস বাই ইউজিং সানলাইট, carbon dioxide and water in presence of light. রাতে যেহেতু অন্ধকার থাকে, সূর্যের আলো থাকে না, কাজে রাতে গাছে কিন্তু কোনো সালোক সংশ্লেষণ হয় না। যাই হোক, আমি আরও বলবো কিছু পরে, আগে একটু ক্লোরোপ্লাস্টের গঠনে আসি। দেখো এখানে 3D ছবি দেখাচ্ছে, এটা লম্বচ্ছেদে, এই যে বাইরে দেখতে পাচ্ছ এটা একটা পর্দা, আর এই যে ভিতরে দেখতে পাচ্ছ এটা অন্তঃপর্দা, আর বাইরেরটা হলো বহিঃপর্দা। এই দুই পর্দার মাঝে দেখো হালকা সবুজ কালারের যে স্পেস দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ। বহিঃপ্রকোষ্ঠ তোমাদের এখানে বলা হয়েছে বহিঃস্তর। এই বহিঃস্তর শব্দটা ব্যবহার না করে এখানে লিখবা ঝিল্লি, বহিঃঝিল্লি। এখানেও লিখবা বহিঃঝিল্লি। আর এখানে কথাটা ঠিক আছে, এখানে দেখো ঝিল্লি ব্যবহার করা আছে, কিন্তু এখানে কথাটা ঠিক নেই। আর এই অন্তঃঝিল্লির ভিতরে যে লিকুইড আছে, বর্ণহীন লিকুইড আছে, যেটাকে আমরা ম্যাট্রিক্স বা স্ট্রোমা বলি, যেটাকে আমরা ম্যাট্রিক্স বা স্ট্রোমা বলি। ওই স্ট্রোমার মধ্যে দেখো কতগুলো স্তূপ দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত দেখো একটা স্তূপ, দেখো এখান থেকে এই পর্যন্ত একটা স্তূপ দেখতে পাচ্ছি। তুমি যদি অনেকগুলো পয়সা বা কয়েন একসাথে রাখো, তাহলে পয়সার যেমন স্তূপ তৈরি হবে, এখানেও কিন্তু দেখো ওরকম স্তূপ তৈরি হয়েছে। এই এক একটা স্তূপের নাম গ্রানাম, এক একটা স্তূপের নাম গ্রানাম। আর সেই গ্রানামের মধ্যে যে এক একটা চাকতি আছে, এক একটা কয়েন বা পয়সার মতো অংশ আছে, যাকে থাইলাকয়েড বা গ্রানাম চাকতি বলে। অনেকগুলো পয়সা মিলে, কয়েন মিলে যেমন একটা কয়েন স্তূপ তৈরি হয়, তেমনি অনেকগুলো এই থাইলাকয়েড চক্র বা গ্রানাম চক্র বা থাইলাকয়েড স্তূপাকারে অবস্থান করে তৈরি হয় হচ্ছে গ্রানাম। আর দেখো একটা গ্রানাম আর একটা গ্রানামের সাথে যে লাঠি দিয়ে লেগে আছে, এটাকে বলে গ্রানাম ল্যামেলাম। এটাকে বলে গ্রানাম ল্যামেলাম। এই থাইলাকয়েড বা গ্রানাম চাকতি এবং এই যে গ্রানাম ল্যামেলাম, এর মধ্যেই রঞ্জক পদার্থ থাকে। কাজেই ক্লোরোপ্লাস্টের মেইন রঞ্জক পদার্থ ক্লোরোফিল। এছাড়াও সেখানে ক্যারোটিন থাকে সামান্য, জ্যান্থোফিল নামক রঞ্জক পদার্থ সামান্য থাকে, কিন্তু প্রধান রঞ্জক পদার্থ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে রঞ্জক পদার্থ থাকে সেটি হলো ক্লোরোফিল।
এজন্য ক্লোরোপ্লাস্টকে সবুজ দেখা যায়, কিন্তু একটি ক্লোরোপ্লাস্টের কেবলমাত্র ওই গ্রানাম আর হলো ওই গ্রানাম ল্যামেলি কেবল সবুজ, আর কোনো কিছুই কিন্তু সবুজ নয়। এবার আসো ক্রোমোপ্লাস্ট। এর ছবি তোমার বই দেওয়া নাই। এটাও দ্বি আবরণী বেষ্টিত অঙ্গাণু। অনেক অঙ্গ লাল, হলুদ, কমলা হয়, যেমন গাজরের মূল কমলা বর্ণের, ফুলের পাপড়ি বিভিন্ন বর্ণের হয়, সেখানে কিন্তু ক্রোমোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে না। ক্লোরোপ্লাস্ট তো থাকলে সবুজ হয়, বা ক্লোরোপ্লাস্ট থাকলেও সেখানে ক্রোমোপ্লাস্ট বেশি থাকে। আর ক্রোমোপ্লাস্টের মধ্যে যে রঞ্জক পদার্থ থাকে সেখানে কোনো ক্লোরোফিল নেই, শুধু আছে ক্যারোটিন আর জ্যান্থোফিল। ক্যারোটিন নামক রঞ্জক পদার্থ যদি বেশি থাকে তাহলে লাল হবে বা কমলা হবে। যদি জ্যান্থোফিল নামক রঞ্জক পদার্থ বেশি থাকে তাহলে হলুদ হবে। তবে শৈবাল জাতীয় কিছু গাছে ভিন্ন ধরনের কিছু রঞ্জক পদার্থ থাকে, যেমন ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন। এটা কিন্তু আমরা যে গাছপালাগুলো দেখি সেটাতে থাকে না, কিছু শৈবালে থাকে, ফাইকোসায়ানিন এবং ফাইকোএরিথ্রিন। এই ফাইকো মানেই হলো শৈবাল, আর এরিথ্রিন মানে লাল, সায়ানিন মানে নীল। কাজে ফাইকোএরিথ্রিন লাল বর্ণের, ফাইকোসায়ানিন নীল বর্ণের, আর জ্যান্থোফিল হলুদ বর্ণের, ক্যারোটিন লাল বর্ণের। কাজে ক্যারোটিন যত বেশি থাকবে তত বেশি লাল হবে, টকটকা লাল হবে। ওর সাথে যদি জ্যান্থোফিল একটু মিশে থাকে তাহলে সেটা কমলা কালারের হবে। আর যদি হলুদ কালার বেশি থাকে, যদি 100% হলুদ থাকে তাহলে একেবারেই হলুদ হবে। তাহলে এই ক্রোমোপ্লাস্টের অধিক উপস্থিতির কারণে গাছের ফুল বর্ণময় হয়, কীটপতঙ্গকে আকৃষ্ট করে, ফলে পরাগায়ন ঘটে থাকে। আর এই পরাগায়নের কারণেই তো গাছের ফল তৈরি হয়, বীজ হয়, তার বংশ রক্ষা হয়। যদি এই ক্রোমোপ্লাস্ট না থাকতো, না হতো, তাহলে কিন্তু ফুল বর্ণময় হতো না, কীটপতঙ্গ আসতো না। কাজে যে সমস্ত গাছের পরাগায়ন ফুলের মানে পতঙ্গের মাধ্যমে ঘটে তাদের কিন্তু বংশ রক্ষা হতো না। আবার আমরা তো গাছের এই ফলগুলোকে, বীজগুলোকেও তো খাদ্য হিসেবে ব্যবহার করি। কাজেই যদি নিষেক না হতো তাহলে কিন্তু তোমার কোনো এই যদি নিষেক না হতো তাহলে কিন্তু কোনো বীজ, ফল এগুলো তৈরি হতো না। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু খাদ্য ঘাটতি তৈরি হতো। কাজে পরোক্ষভাবে এই ক্লোরোপ্লাস্ট কিন্তু আমাদের উদ্ভিদের ফল এবং বীজ উৎপাদনের মাধ্যমে আমাদের কিন্তু খাদ্য সাপ্লাই দিচ্ছে। লিউকোপ্লাস্ট। এখন আমরা আলোচনা করব লিউকোপ্লাস্ট নিয়ে। লিউকোপ্লাস্ট হলো যে এই প্লাস্টিকটা হচ্ছে বর্ণহীন। এটি একটি বর্ণহীন প্লাস্টিক, এর কোনো বর্ণ নেই, তার মানে এর কোনো রঞ্জক পদার্থ নেই। এরা খাদ্যবস্তু মূলত সঞ্চয় করে রাখে। গাছের যে অংশে সূর্যের আলো পৌঁছায় না, যেমন ফলের ভিতরে, গাছের মূলের ভিতরে যে অংশটা, গাছের ভেতরের রসালো যে অংশটা একদম সাদা, সেখানে এই লিউকোপ্লাস্ট থাকে। এদের মেইন কাজ খাদ্য সঞ্চয় করে রাখা। তবে অনেক সময় কিন্তু সূর্যের আলোর উপস্থিতিতে
একটা প্লাস্টিড আর একটা প্লাস্টিডে কিন্তু রূপান্তরিত হতে পারে। যেমন তুমি যদি সবুজ ঘাসকে কালো কাপড় দিয়ে বা একটা টিন দিয়ে বেশ কিছুদিন ঢেকে রাখো, তারপরে টিনগুলো তুলে কি দেখবা? দেখবা ঘাসগুলো সাদা হয়ে গেছে। তাহলে আগে তো সবুজ ছিল, ক্লোরোপ্লাস্ট ছিল, তাহলে সাদা হয়ে গেল মানে তো ক্লোরোপ্লাস্টগুলো নষ্ট হয়ে গেছে, সেখানে তো লিউকোপ্লাস্ট তৈরি হয়েছে। হ্যাঁ, আলোর অনুপস্থিতিতে এরকম ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হতে পারে। আবার যদি এভাবেই ওই সাদা ঘাসগুলোকে কিছুদিন আলোতে রেখে দাও, তাহলে দেখবা যে সেটা কিন্তু তোমার সবুজ হয়ে গেছে। কেন সবুজ হলো? তখন ওই লিউকোপ্লাস্ট আবার ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে গেছে। আবার খেয়াল করে দেখো, কাঁচা আম সবুজ, তার মানে সেখানে ক্লোরোপ্লাস্ট আছে। নো ক্রোমোপ্লাস্ট দেয়ার, সেখানে কোনো ক্রোমোপ্লাস্ট নেই। কিন্তু কিছুদিন পর কি হচ্ছে? আমটা পেকে লাল হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। তার মানে কি? ক্লোরোপ্লাস্ট কনভার্টেড টু ক্রোমোপ্লাস্ট। অর্থাৎ বয়স হয়ে গেলে তখন ক্লোরোপ্লাস্টগুলো নষ্ট হয়ে যায়, সেখানে ক্যারোটিন জ্যান্থোফিল ডেভেলপ করে, ফলে তখন আর সবুজ দেখা যায় না, তখন লাল আর কমলা দেখা যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে ক্রোমোপ্লাস্টও কিন্তু ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। যেমন তুমি একটা আমের আটি যেখানে সেখানে ফেলে রাখবা, দেখবে একটা চারা গাছ হবে, তার পাতা হবে, যে সেই চারা গাছের পাতাটা তুমি লাল দেখবা। বা অনেক সময় দেখবা যে একটা গাছে যে কচি পাতা হয়েছে সেটা লাল পাতা, কিন্তু কিছুদিন পর ওই পাতাটা সবুজ হয়ে যায়। তাহলে এটা ক্রোমোপ্লাস্ট কিন্তু ক্লোরোপ্লাস্টে কনভার্টেড একটা উদাহরণ। এভাবে লাইট ইন্টেন্সিটি, পাতার বয়স ইত্যাদি বিভিন্ন ফ্যাক্টরের উপর ভিত্তি করে একটা প্লাস্টিড কিন্তু আর একটা প্লাস্টিডে রূপান্তরিত হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আজকের ক্লাসের বিষয়গুলো সম্পর্কে বোঝানোর যথেষ্ট চেষ্টা করেছি। আশা করি তোমরা বেশিরভাগ অংশই বুঝতে পেরেছো, বাকিটা তুমি বই পড়লে বুঝতে পারবে। আর তোমরা কিন্তু অবশ্যই মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের ছবি আঁকবে এবং চিহ্নিত করবে। আমি আবারও বলছি, তোমাদের এটা বাড়ির কাজ থাকবে, সেটি হলো ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র। আর পড়ানোর সময় আমি যে অংশগুলো একটু কারেকশান করে দিয়েছি সেটা তুমি ওইভাবেই কারেকশান করে চিহ্নিত করবা। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।